তাহলে শর্ট করছি। আচ্ছা, তাহলে যেই জায়গায় ছিলাম আমরা, আচ্ছা তাহলে আমাদের যেটা বলছিলাম যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ মাইল্ড স্টিল, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ মাইল্ড স্টিল অনেক বইতে তোমরা এরকম দেখবে যেরকম আছে। এটাও কিন্তু অন্যরকম, ডিফারেন্ট পার্সপেক্টিভ বা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন অফ স্ট্রেস স্ট্রেন কার্ভ, একই জিনিস এখানে আরেকটু অন্যরকম ডিটেলস দেওয়া আছে। ইয়াংস মডুলাস, স্ট্রেস বাই স্ট্রেন, ইলাস্টিক ডিফর্মেশন, ইউনিফর্ম প্লাস্টিক ডিফর্মেশন আর নন ইউনিফর্ম প্লাস্টিক ডিফর্মেশন। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ইল্ড স্ট্রেন্থ বা ইল্ড পয়েন্ট। এই পয়েন্টটাকে বলা হয় আলটিমেট টেনসাইল স্ট্রেস, আর এটাকে বলা হচ্ছে ফ্র্যাকচার। এটাকে বলা হচ্ছে ফ্র্যাকচার, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ফ্র্যাকচার। ফ্র্যাকচার নেকিং, তাহলে আলটিমেট স্ট্রেস রিজিয়নে কিন্তু নেকিং পোর্শনটা হচ্ছে। হোয়াট ইজ নেকিং? নেকিং হচ্ছে, দেখো, নেকিং হচ্ছে আমাদের এই যে ক্রস সেকশনটা গলার মতো। নেক মানে কি? গলা। তাহলে যখন whenever this tensile force is applied, যখন টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে দুদিকে, তখন এর ক্রস সেকশনটা পাতলা হয়ে গিয়ে সরু ক্রস সেকশন হয়ে গেছে। তো সেটা হচ্ছে নেকিং। নেকিংটা কোন পয়েন্টে হয়? প্রতিটা জায়গা থেকে কিন্তু, প্রতিটা পয়েন্ট থেকে কিন্তু এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, যেখানে খুব খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু এমসিকিউ দেয়। ইম্পর্টেন্ট এরিয়া ফর এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট এরিয়া ফর এমসিকিউ, বারবার করে বলে রাখছি। তাহলে ইল স্ট্রেস, ফ্র্যাকচার, ফ্র্যাকচার পয়েন্টে ফ্র্যাকচার স্ট্রেন, আর নেকিং রিজিয়নে আলটিমেট টেনসাইল স্ট্রেন মানে হচ্ছে সিগমা ইউ। ইলাস্টিক রিজিয়নে হচ্ছে ইলাস্টিক ডিফর্মেশন। তারপর ইলাস্টিক থেকে যে নেকিং রিজিয়নটা হচ্ছে ইউনিফর্ম প্লাস্টিক ডিফর্মেশন, আর এখান থেকে শেষ হচ্ছে নন ইউনিফর্ম প্লাস্টিক রিজিয়ন। এটাও কিন্তু কোশ্চেন দেয়। তাহলে ইলাস্টিক স্ট্রেন, ইলাস্টিক রিজিয়নটা হচ্ছে ইলাস্টিক স্ট্রেন, তারপরে হচ্ছে প্লাস্টিক স্ট্রেন। বোঝা গেছে? তো চলে আসছি আবার আমাদের এখানে এই অঙ্কগুলোতে বা এই ডায়াগ্রামটাতে। ও এ হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ও এ, ও এ প্রপোর্শনাল লিমিট। ওবি, ওবিটা হচ্ছে ইলাস্টিক লিমিট, বাট ওবি ইজ নন লিনিয়ার, ভেরি ইম্পর্টেন্ট। ও এটা পুরোপুরি লিনিয়ার অ্যান্ড প্লাস্টিক। ও এ পার্টটা পুরোপুরি লিনিয়ার, মানে যেই পয়েন্টে প্রপোর্শনাল লিমিট অব্দি থাকে, প্রপোর্শনাল লিমিট অব্দি কিন্তু আমাদের গ্রাফটা লিনিয়ার। ওবি গ্রাফটা দেখো একটু কার্ভ হয়ে আছে, তার মানে ওবি পোর্শনটা কিন্তু নন লিনিয়ার। তার মানে ইলাস্টিক থেকে প্রপোর্শনাল লিমিটের যে গ্যাপটা, সেটা হচ্ছে কিন্তু নন লিনিয়ার, ঠিক আছে? যদিও যদিও স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, আমাদের কিন্তু প্রপোর্শনাল লিমিট অব্দি কিন্তু স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, নট ইলাস্টিক লিমিট। আমরা 11-12 পড়ে থাকি যে ইলাস্টিক লিমিট অব্দি স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, বাট অ্যাকচুয়ালি প্রপোর্শনাল লিমিট অব্দি কিন্তু ইট ইজ প্রপোর্শনাল। ইভেন এবি পোর্টটা নন লিনিয়ার, নন লিনিয়ার মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে না। তাহলে এই পয়েন্টটা কি হচ্ছে? The slippage of carbon atom within a molecular mass leads to drop down of stress manually from C to C dash. C হচ্ছে আপার yield পয়েন্ট, C dash হচ্ছে লোয়ার yield পয়েন্ট। দেখো, C আর C dash, C হচ্ছে আপার yield পয়েন্ট আর C dash হচ্ছে লোয়ার yield পয়েন্ট, অলসো নোন অ্যাজ, এই C ড্যাশটাই কিন্তু yield stress, C ড্যাশটাই কিন্তু yield stress, ঠিক আছে? আমি এখানে একটু ভুল দেখিয়েছিলাম। সি ড্যাশ ঠিক আছে, এই পার্টটা, only this পোর্শনটাই সি ড্যাশ, এটা লোয়ার ইল পয়েন্ট, লোয়ার ইল পয়েন্টটাই হচ্ছে ইল স্ট্রেস। ঠিক আছে?
তাহলে সি ড্যাশ ইল্ড স্ট্রেস মানে এফআই, ফর এক্সাম্পল যদি এফি 250 নিই, তাহলে 250 নিউটন পার মিলিমিটার স্কয়ার হচ্ছে আমার ইল্ড স্ট্রেস। সি ড্যাশ থেকে ডি, ইট ইজ এখানে কি হচ্ছে, এটা আমাদের ইল্ড প্লেটো। ইল্ড প্লেটো কেন বল, প্লেটো মানে প্লেটো যেরকম মালভূমি, মালভূমি পার্টটা এরকম থাকে, তো মালভূমি প্লেটো এরকম, সেই জন্য প্লেটো যদি টপ পোর্শনটা ফ্ল্যাট থাকে, এই জন্য এটাকে বলা হয় কনস্ট্যান্ট স্ট্রেস রিজিয়ন কল্ড ইল্ড প্লেটো। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি, এর এখানে লেখেনি, প্লাস্টিক রিজিয়ন। এইটাকেই বলা হয় প্লাস্টিক রিজিয়ন। ঠিক আছে, প্লাস্টিক রিজিয়নে কি হয়, ডিফর্মেশন হয়ে গেছে, ডিফর্মেশন হ্যাভ অলরেডি অকার্ড। প্লাস্টিক রিজিয়ন ডিফর্মেশন অলরেডি অকার্ড, মানে বারটা, স্টিলের বারটা অলরেডি কিন্তু বেঁকে গেছে, ভেঙে যায়নি, সরু হয়ে গেছে। তোমাদের এই যে ঠিক ঠিক এরকম এরকম সরু হয়ে গেছে ক্রস সেকশনটা, বাট ভেঙে যায়নি। এটা হচ্ছে ফ্র্যাকচার পয়েন্টে, ফ্র্যাকচার পয়েন্টে এটা হয়। ঠিক আছে, এটা হলো তাহলে আমার সিডি, সি ড্যাশ ডি অব্দি আমি এখানে প্লাস্টিক রিজিয়ন পেলাম। প্লাস্টিক রিজিয়নে কি হয়, আমরা যদি গ্রাফটা ভালো করে দেখি, উইথ ইনক্রিজ ইন স্ট্রেস দের ইজ নো ইনক্রিজ ইন স্ট্রেস, তার মানে স্ট্রেন ইনক্রিজ করছে, স্ট্রেস কিন্তু ইনক্রিজ করছে না। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট। উইথ স্ট্রেন ইনক্রিজেস, স্ট্রেন ইনক্রিজ করছে, স্ট্রেন ইনক্রিজেস বাট নো ইনক্রিজ ইন স্ট্রেস, তাই তো, হ্যাঁ কি না? দেখো গ্রাফটা বুঝতে হবে, কেন বলছি, এই গ্রাফের থেকে এমসিকিউ বিভিন্ন কোশ্চেনে পরীক্ষায় দেয়, এই গ্রাফটা এই জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছো এখানে কি হচ্ছে, আমি যত প্রোগ্রেস করছি স্ট্রেনটা বাড়ছে কিন্তু স্ট্রেসটা বাড়ছে না। ডিই পোর্শন, চলে আসি ডিই, এই পোর্শনটা, ডিই পোর্শনটাকে বলা হয় স্ট্রেন হার্ডেনিং রিজিয়ন। স্ট্রেন হার্ডেন অর্থাৎ ও শক্ত হয়ে যাচ্ছে। Strain hardening region, the material starts offering resistance against deformation. DE, the material starts offering resistance against deformation. EF portionটাকে বলা হয় nicking region, where the drop down of stress occur up to failure point. Nicking region exists only in ductile material, very important. Nicking regionটা is only exists in ductile region. Nickingটাকে আরেকটা বলা হয় cup and cone failure. কাপ অ্যান্ড কোন, লাস্টে যখন লাস্ট পয়েন্টে দেখো, ইন মাইল্ড স্টিল ABC are closer to each other, therefore it is known as linear elastic metal, and yield stress and elastic stress taken as 15 Newton per millimeter square. The fracture or failure in mild steel depends upon the, very important, the percentage of carbon present in steel. তাহলে the fracture or failure in mild steel depends on the percentage of carbon, অর্থাৎ ductility is directly proportional or dependent on carbon content. Ductility very important, যার কার্বন কন্টেন্ট বেশি তার ডাক্টিলিটি বেশি, ডাক্টিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার্বন কন্টেন্ট। আমি তোমাদের আয়রন পড়ার সময়, স্টিল পড়ার সময় আমি পড়িয়েছিলাম, বলেছিলাম বিল্ডিং মেটেরিয়ালে, ডাক্টাইল মেটেরিয়ালে ডাক্টিলিটি যত বাড়ে কার্বন কন্টেন্ট বাড়ে, তবু তার একটা লিমিট আছে, তার লিমিটের বিয়ন্ডে কিন্তু না। একটা লিমিট অব্দি না গেলে, বেশি চলে গেলে আবার ওটাকে ভঙ্গুর হয়ে যায়। ওকে, তাহলে এই যে ফ্র্যাকচার পয়েন্ট বা ফেলিয়ার পয়েন্ট ডিপেন্ডস অন দ্য কার্বন কন্টেন্ট। ওকে, এই ফেলিয়ারটাকে অনেক সময় বলা হয় কাপ অ্যান্ড কোন ফেলিয়ার। এই ফেলিয়ারটাকে বলা হয় অনেক সময়, দেখো এই ফেলিয়ারটাকে বলা হয় কাপ অ্যান্ড কোন ফেলিয়ার। কাপ কোন ফেলিয়ার, কেন কাপ কোন ফেলিয়ার? কেন কাপের মধ্যে দেখতে হয় অনেকটা, কাপ কোন ফেলিয়ার অর্থাৎ আমি যদি এরকম একটা একটা থাকে, এরকম একটা পোর্শন, আর একটা পোর্শন এরকম থাকে, তাহলে কাপের মধ্যে একটা, এইটা হলো কাপ, এটা হলো কোন। ঠিক আছে, এই জন্য কাপ অ্যান্ড কোন ফেলিয়ার বলে। তাহলে ও এ থেকে হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ওবি হচ্ছে ইলাস্টিক লিমিট, সি হচ্ছে আপার ইল্ড পয়েন্ট, সি ড্যাশ হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট, আর এই সি ড্যাশ বরাবরই কিন্তু
আমাদের ইল্ড স্ট্রেসটা আছে, সিগমা ওয়াই ইল্ড স্ট্রেস, ঠিক আছে, সিগমা বাই বা এফ ওয়াই। সিডি হচ্ছে প্লাস্টিক লিমিট, ডিই হচ্ছে স্ট্রেন হার্ডিং রিজিয়ন, ই হচ্ছে নেকিং রিজিয়ন, আর ইএফ হচ্ছে আমার আলটিমেট স্ট্রেস স্ট্রেন পয়েন্ট বা আলটিমেট স্ট্রেস পয়েন্ট বা ফেলিয়ার পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা হুকস ল। When material is loaded within elastic limit, stress is proportional to stress. Stress is proportional to strain. Sigma equals epsilon equals to E into epsilon. Young's modulus of steel এর সবসময় ভ্যালু জিজ্ঞেস করে 200 GPa বা গিগাপ্যাসকাল, বা ইয়াংস মডুলাস কি সবসময় মনে রাখবে 2 into 10⁵ মেগাপ্যাসকাল। 2 into 10⁵ মেগাপ্যাসকাল, এটা হচ্ছে ইজি ভ্যালু, আর অনেক সময় গিগাপ্যাসকালে দিলে 200 GPa। ইয়াংস মডুলাস স্টিলের ভ্যালু কোশ্চেন জিজ্ঞেস করে, Young's modulus of steel, Young's modulus of rubber 500 GPa, and Young's modulus of rigid value, rigid material infinite. তাহলে স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, সেখান থেকে ইলাস্টিক মডুলাস পেলাম। সেখান থেকে আমরা তাহলে ইলাস্টিক মডুলাস থেকে আমরা এই ডেল্টা এল, এটা হচ্ছে ডেল্টা এলটা কি, চেঞ্জ ইন লেন্থ, ইলংগেশন, ইলংগেশন পড়িয়েছিলাম, চেঞ্জ ইন লেন্থ। তাহলে এটা কি করে এলো, এটা কি করে এলো, খুব সিম্পল জিনিস। ই হচ্ছে কি, ই হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, তাই তো। স্ট্রেস কি, লোড বাই এরিয়া, আর স্ট্রেন কি, চেঞ্জ ইন লোড, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তাহলে এখানে পুট করে দাও, উপরে স্ট্রেস হচ্ছে ই হচ্ছে ই ইজ ইকুয়ালস টু পি ইন্টু এল বাই ডেল্টা এল ইন্টু এ। সেখান থেকে দেখে নাও ডেল্টা এল হচ্ছে পিএল বাই এ, ইলংগেশন অফ আ বার, elongation of our prismatic bar, delta L, very very important formula, অসংখ্য এমসিকিউ কোশ্চেন এখান থেকে আসে। চেঞ্জ ইন লেন্থ বা ইলংগেশন অফ বার হচ্ছে পিএল বাই এই, ভেরি সিম্পল এবং ভেরি পপুলার ফর্মুলা, প্রচুর এমসিকিউতে এরকম এসছে, আরো আসবে, ঠিক আছে। এবার চলে আসি আমরা কিছু এমসিকিউ করি, ঠিক আছে, এমসিকিউ করি প্রথমে। আচ্ছা, সিম্পল সিম্পল এমসিকিউ, এই প্রতিটা এমসিকিউ কিন্তু আমাদের পরীক্ষাতে, কম্পিটিটিভ পরীক্ষাতে আসতে পারে, একটাও কিন্তু ছাড়া যাবে না। তোমাদের আগেও বলেছি যে যে কটা অ্যাটলিস্ট এমসিকিউ আমি সলভ করাচ্ছি আর প্র্যাকটিস শিটে দিচ্ছি, সেইগুলো করে যাও, সেটাও যথেষ্ট। প্রথম কোশ্চেন, এভরি মেটেরিয়াল ওবেজ হুকস ল উইদিন কোন লিমিট হবে, ইলাস্টিক, প্লাস্টিক, লিমিট অফ প্রপোর্শনালিটি, নান অফ দ্য অ্যাবভ। এভরি মেটেরিয়াল হুকস ল উইদিন, হুকস ল ইজ উইদিন ইলাস্টিক লিমিট, ঠিক আছে। আচ্ছা, the next question, the ratio between stress and strain, the ratio between stress and strain is modulus of elasticity, rigidity, bulk modulus, a modulus of elasticity, yani e আমরা Elasticity. correct, e হচ্ছে stress by strain। এই কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, ভালো কোশ্চেন, সিম্পল কোশ্চেন, the percentage of elongation of test piece under tension indicates what, the percentage of elongation, আগে বুঝতে হবে যে পার্সেন্টেজ ইলংগেশনটা কি। পার্সেন্টেজ ইলংগেশন সিম্পল হচ্ছে দ্য পার্সেন্ট নম্বর কত রকম ইলংগেশন হচ্ছে, যেমন অবভিয়াসলি দ্য পার্সেন্টেজ ইলংগেশন অফ টেস্ট মানে হচ্ছে ডাক্টিলিটি। পার্সেন্টেজ ইলংগেশন কি, পার্সেন্টেজ ইলংগেশন অনেক সময় তোমাদের বার করতে বলতে পারে, হয়তো অনেক প্রশ্ন আসতে পারে। পার্সেন্টেজ ইলংগেশন সিম্পল কিছুই না, কতটা লম্বা হয়েছে, কতটা লম্বা হয়েছে তার পার্সেন্টেজ, মানে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ ইন্টু 100, বুঝা যাচ্ছে, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ 100%, তাহলে চেঞ্জ ইন লেন্থটা হবে ধরো লেন্থ ডিফারেন্স, তাহলে চেঞ্জ ইন লেন্থ বা অরিজিনাল, তার মানে হচ্ছে
ইনিশিয়াল লেন্থ, সরি ভুল বললাম, ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ। ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল বা অরিজিনাল লেন্থ। So therefore delta L is equals to, যেটা আমরা শিখে যাই, LF মাইনাস L0। সিম্পল স্ট্রেনের মতোই, খালি ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ হয়ে যায়। আর একটা হয়, সেটা হচ্ছে পার্সেন্টেজ, এইটা তো হলো পার্সেন্টেজ ইলংগেশন অফ, এটা ওটা একটা হলো। আরেকটা হয় পার্সেন্টেজ এরিয়া, চেঞ্জ ইন এরিয়া, সেটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া। সে ডিক্রিজ হতে পারে, ইনক্রিজও হতে পারে, ঠিক আছে। এইগুলো অনেক সময় কোশ্চেনে দেখা। পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া কি হবে? সিম্পল, একই গতানুগতিক, চেঞ্জ ইন এরিয়া বাই অরিজিনাল এরিয়া ইন্টু 100, ঠিক আছে। তাহলে হচ্ছে চেঞ্জ ইন এরিয়া হচ্ছে এরিয়া, আগে যে এরিয়া ছিল আর নেক্সট যে এরিয়া হয়েছে, ফাইনাল এরিয়া, তার মানে পাতি কথা, ফাইনাল এরিয়া মাইনাস ইনিশিয়াল এরিয়া। ফাইনাল এরিয়া, ফাইনালি যে এরিয়া যত হলো মাইনাস ইনিশিয়াল এরিয়া। যদি এই ডিফারেন্সটা নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে এরিয়াটা কমেছে, আর যদি বেশি হয় তাহলে বুঝতে হবে এরিয়া বেড়েছে। তাহলে চেঞ্জ ইন এরিয়া বাই অরিজিনাল এরিয়া ইন্টু 100 হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া, আর লেন্থ হচ্ছে ইলংগেশন। কারণ যত ইলংগেশন তার পার্সেন্টেজ বেশি, তার ডাক্টিলিটি বেশি, তাই তো। সিম্পল কোশ্চেন, পার্সেন্টেজ ইলংগেশন যত বেশি, পার্সেন্টেজ ইলংগেশন যত বেশি, ডাক্টিলিটি তত বেশি, আর তত ব্রিটেলনেস কম। ব্রিটেলনেস মানে আমি আগেও বলেছি ভঙ্গুর, ব্রিটেলনেস কম, সিম্পল। নেক্সট কোশ্চেন অলরেডি মার্ক করে দেওয়া আছে। A linear force deformation relation is obtained in material having stress strain property, plastic stress strain property, following Hooke's law, আর rigid elastic material। following Hooke's law, linear force deformation মানে হচ্ছে force divided by displacement। আমরা এতক্ষণ করছিলাম যে রিলেশনশিপ বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, এতক্ষণ আমরা এরকম করছিলাম, তাই তো, এরকম। কিন্তু এবার আমাদের অনেক সময় কোশ্চেন দেয় ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট, ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট। ফোর্স ডিসপ্লেসমেন্ট আমি কার জন্য বার করতে পারি? অবভিয়াসলি ফোর্স বাই ডিসপ্লেসমেন্ট ইজ ফর লিনিয়ার পোর্শন। যখনই লিনিয়ার পোর্শনের জন্য আমি, তারপর আমার ফোর্সটা এরকম, এরকম গ্রাফটা এরকম হতে পারে। সরি, একটু আমি ঠিক করে দিই। তাহলে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট হচ্ছে এরকম। তার মানে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফটা ইজ অলওয়েজ লিনিয়ার। আর লিনিয়ার কখন হবে? যখন স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। লিনিয়ার, লিনিয়ার মানে ফোর্স ডিসপ্লেসমেন্ট সেম, এইটাও লিনিয়ার, তাহলে স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। আর এটা কখন হয়? যখন হুকস ল ফলো হয়, তখন হুকস ল ফলো হয়। সিম্পল কোশ্চেন, তাই তো। এই জন্য এই জিনিসটা সবাই পারবে, কিন্তু এখান থেকে এইটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। ফোর্স ডিসপ্লেসমেন্ট, এই কোশ্চেনটা করো। এবার হচ্ছে আস্তে আস্তে আমরা নিউমেরিক্যাল কোশ্চেনে যাচ্ছি। When a load is 1960 Newton is raised at steel wire, এটা স্টিল ওয়্যার আছে, ওয়্যার জড়িয়ে আছে, এটা লোড আছে, ঠিক আছে। লোডটা 1960 নিউটন, ঠিক আছে। The minimum diameter of the wire so that the stress in the wire does not exceed, 100 Newton per millimeter square। কিভাবে করবো বলো তো? দেখো আমি বারবার বলছি, স্ট্রেংথ অফ মেটেরিয়াল অঙ্ক কিন্তু মাচ ইজিয়ার দ্যান ফ্লুইড মেকানিক্স।
এটা কিন্তু মাথায় রাখবে। এটা আমি আজকে বলে গেলাম। ইনিশিয়ালি প্রথম দিকে হয়তো বুঝতে পারবে না, কিন্তু পরের দিকে বুঝতে পারবে অঙ্ক অঙ্ক করতে করতে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ফর্মুলা কিন্তু মুখস্থ করা ইজি। তাহলে স্টিল বার আমার কি দেওয়া আছে? আমার স্যার স্ট্রেস ফোর্স বাই এরিয়া করে দেখলে ওটা পেয়ে যাবো। অ্যাবসলিউটলি আমার ম্যাক্সিমাম স্ট্রেস দেওয়া আছে 100 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে স্ট্রেস কি হয়? স্ট্রেস কিছুই না, ফোর্স বাই এরিয়া। তাহলে আমি সেখান থেকে আমাকে এরিয়াটা বার করতে হবে। তাহলে এরিয়া বার করি। তাহলে ফোর্স হচ্ছে 1960 নিউটনই দেওয়া আছে, কোনো প্রবলেম নেই। 1960 বাই 100, তাহলে 19.6 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা আমার এবার ওয়ার দেওয়া আছে, তার ডায়ামিটার বার করবো। তাহলে π/4 ডিটি, π/4 ডি স্কোয়ার হচ্ছে এরিয়া 19.6। এখানে ক্যালকুলেটর ইউজ করে বার করতে কত আসছে? π/4 ডি স্কোয়ার ইন্টু এরিয়া। অনেক সময় এরকম কোশ্চেন পিএসসি তে আসতে পারে, সেখানে π/4 কি ধরবে? পাই 3.14 ধরবে। 3.14 বা 22/7 π/4 ইন্টু ডি স্কোয়ার হচ্ছে এরিয়া। তো 19.6 থেকে ক্রস মাল্টিপ্লাই করবে, সেখান থেকে ডি বার করবে, যা যা এলো ডিটাকে তুমি স্কোয়ার রুট বার করে নেবে। এই সময় কিন্তু পিএসসি তে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে কিন্তু এই পরীক্ষাগুলো, এই এরকম কোশ্চেন কিন্তু অনায়াসে আসতেই পারে। খুব বড় সড়ো কিছু কোনো ক্যালকুলেশন নয়, কিন্তু আসবে। ক্যালকুলেটর আজকে ক্যালকুলেটর ইউজ করো, কোনো অসুবিধা নেই। তাহলে আমার এরিয়া বেরো 19.6 মিলিমিটার স্কোয়ার। সেখান থেকে আমি, আমার তো স্টিল ওয়্যার দেওয়া আছে, তো ডায়ামিটার নিশ্চয়ই হবে সার্কুলার ক্রস সেকশন। বার বার করো সঞ্জিত, পার্থ, দেখি তোমরা কতটা ইনভলভ হচ্ছ। কত এলো বার করলে? 5.6 এসছে। 5.6, তাহলে এই 5.5 ধরে নিই। তাহলে এই যে নিয়ার অ্যাবাউট আনসার 5.5। তো দেয়ারফোর ডি এলো 5.6 mm। ঠিক আছে, এই 5 যেটা নিয়ার অ্যাবাউট আনসার, সেটা আমি ধরি 5.5। আচ্ছা, এবার এবার এসএসসির কিছু কোশ্চেন করি, যেটুকু আমরা পারবো। অল্প অল্প করে এগোই, তাহলে অ্যাটলিস্ট আমাদের এগোবে এসএসসি লেভেলের কোশ্চেন গুলো ভালো। ঠিক আছে, আচ্ছা। ওকে, প্রথমে স্ট্রেস স্ট্রেন দেওয়ার আগে প্রপার্টিজ অফ মেটেরিয়াল, আমি এই মেটেরিয়ালটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা। দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল বাই উইচ ইট ক্যান বি ড্রন ইনটু স্মল সেকশন, বলো তো। এসব এসব পিএসসি তেও আসতে পারে। স্যার ডাক্টিলিটি। It can be drawn ডাক্টিলিটি into smaller section by application of tension, তাহলে হচ্ছে ductility। না, smaller section বলেছে। The properties of a material which can be drawn into smaller section, smaller section মানে কিন্তু শীট, এটা কিন্তু বলেনি যে এক্সটেনশন বা এক্সটেন্ড, একে বলেছে which can be drawn into smaller section, ছোট ছোট স্মল সেকশনে ও ট্রান্সফার করবে। আমি আবার ব্যাক করছি তোমাদের সুবিধার্থে। প্রপার্টি আমি একটু যাই।
এই যে ডাক্টিলিটি হচ্ছে the capacity of material to allow large deformation or extension. Capacity to allow large extension or deformation, সেটা হচ্ছে ডাক্টিলিটি। আর ম্যালিবিলিটি কোনটা? আমাদের ম্যালিবিলিটি অপশন ছিল, ম্যালিবিলিটি দেখো which can be spread or sheets which can be turned into sheets। তার মানে sheets যখন আছে তার মানে স্মলার সেকশন, তার মানে আমাদের আনসারটা কোনটা হয়ে যাবে? আনসারটা হয়ে যাবে ম্যালিবিলিটি। বুঝতে পেরেছো? খুব কাছাকাছি জিনিস, সিম্পল জিনিস, কিন্তু এটা ভুল হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এখন আমাদের ঠান্ডা মাথা আছে, তার হয়তো অনেকগুলো ঠিক হবে, ভুল হবে, কিন্তু এই কোশ্চেন গুলোই পরীক্ষার দিনে কি হয় জানো তো? আমি অনেক সময় দেখেছি, আমি আমার ক্ষেত্রেও দেখেছি এবং অনেকের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, জানা জিনিস ভুল হয়ে যায়। এই পিএসসি জেই যারা পরীক্ষা দিলে এবার অনেকেই হয়তো 200-র মধ্যে হয়তো 140 বা 150 মতো আরামসে জানতো, 140 150 আরামসে আসতো, কিন্তু তাদের ভুলের জন্যে, তাড়াহুড়োর জন্য বা ভুলের জন্যে টাইম সাফিসিয়েন্ট থাকে, কিন্তু ভুলের জন্য হয়তো তাদের হয়তো 110 105 আসছে। আর কাট অফ আমাদের মোটামুটি 120, তো 140 যত বেশি থাকে তত ভালো, 120 মিনিমাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক এবার পিএসসি কাট অফ কি দেয়। ঠিক আছে, পিএসসি তো স্যার কোনো খবর নেই তো স্যার রেজাল্টের এখন? কোনো খবরই নেই, কি বলছি আমি আর কি বলবো আর তোমাদের। আমাদের পিএসসি কবে পরীক্ষা হয়, এরা যা রিসেন্ট যেটা বার করলো ওরা, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ারিং এর, ওরা ইয়ে মিউনিসিপ্যালিটির আর ইলেকট্রিসিটির পরীক্ষার রেজাল্ট বার করেছিল 20 জন, সেটা তাও পরীক্ষাটা হয়েছে প্রায় 1 বছর আগে, 101 বছর আগে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। জানি না কি করছে পিএসসি, বহুত মানে হিউজ ইয়ে, তো ডিমান্ড আছে, হিউজ ভ্যাকেন্সি আছে বলেই ওদের টাইম নিচ্ছে। আমার যেটা মনে হয়, বেশি ভ্যাকেন্সি হলে, বেশি ক্যান্ডিডেট না নিলে, হয়তো 50-100 জন ক্যান্ডিডেট নিলে ওরা হয়তো উইদিন 3-4 মাস মধ্যে হয়ে যেত। যদি এই যে এখানে প্রায় 500-600 মতো ক্যান্ডিডেট ওদের নিতে হবে মোটামুটি, তো সেই জন্য ওরা টাইম নিচ্ছে। ঠিক আছে, ওরা কত কাট অফ রাখবে কি রাখবে, কেন কাট অফ যেই ওরা ডিক্লেয়ার করলো, তার মানে কাট অফের ওপরে কিন্তু ওদেরকে ইন্টারভিউ এর স্টুডেন্টদের ক্যান্ডিডেটের লিস্ট বার করতে হচ্ছে। এবার ক্যান্ডিডেটের নাম যখন আসবে তখন ওদের টাইপ করে করে তো মিনিমাম ওটা 10-15 পাতা 20 পাতা তো লিস্ট আসবেই, তো সেই জন্যে ও টাইমটা নিচ্ছে। ঠিক আছে, ওরা বসে নেই, ওদের টাইম লাগে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, পরীক্ষা যখন নিয়েছে ওরা রেজাল্ট বার করে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সিমিলারলি এর পরের বছর, আগামী বছর যেগুলো মিউনিসিপ্যালিটি পরীক্ষা হবে, মিউনিসিপ্যালিটি বা কেএমসি পরীক্ষাগুলো কিন্তু অত ভ্যাকেন্সি হয় না, মানে ধরো 50টা 60টা এরকম। ঠিক আছে, এই জন্য এখন থেকে প্রিপারেশনটা স্ট্রং রাখলে কি হয়, যখন তখন ধরো পরীক্ষা হয়তো হতে পারে 15 দিনের মধ্যে হয়তো কোনো একটা নোটিফিকেশন বেরিয়ে গেল যে ফর্ম ফিল আপ করতে হবে, করে ফেললে ফর্ম ফিল আপ, কিন্তু নিজের প্রিপারেশন লেভেলটা তো নিজে রাখতে হবে না। ঠিক আছে, আমি সবসময় বলি, যদি প্রিপারেশন ভালো না থাকে পরীক্ষা দেবে না, যদি প্রিপারেশন ভালো থাকে তবেই দেবে। আমার সেটা পার্সোনালি মনে হয় যে, স্যার এই মক টেস্টের জন্য বসলাম, ও মক টেস্ট তুমি আমার কাছে দিতে পারো, আমার কাছে প্রচুর মক টেস্ট আছে। আমার আমি তো বলেই রেখেছি, যারা যারা আসতে চাও, আমার ওই ওই অফিসে আমার ক্লাসরুম আছে, ওখানে তোমরা বসে মক টেস্ট দাও, প্র্যাকটিস করো, আমি খুশি হব। ঠিক আছে, মক টেস্টের জন্য অনেকে গভর্নমেন্টে পরীক্ষা দেয়, প্রিপারেশন আধা প্রিপারেশন, অ্যাটলিস্ট 60-70% প্রিপারেশন করো, পরীক্ষা দিলে ঠিক আছে স্যার 70% সাবজেক্ট আমি পড়ে গেছি, আমি স্যার ওইটাই মারবো। ঠিক আছে, আর বারবার বলছি সব সাবজেক্ট পড়ে যাবো, সবগুলো মারবো, তা কিন্তু হবে। ঠিক আছে, তোমাকে চুজ করে নিতে হবে কোন কোন চ্যাপ্টার গুলো কোন কোন টপিকের থেকে পড়ে যাবে, তো সেটাই একদম একদম, তার বাইরে কিন্তু কোনো ভুল না হয়। তো যেটা বলতে যাচ্ছিলাম, মানে আমি ডিবেট করে গেলাম, 2022 সালে এই বছর যে পিএসসি যেইটা হলো, অনেকে কিন্তু জানা কোশ্চেন ভুল করে গেছে। ঠিক আছে, 1.2 every material obeys Hooke's law within elastic plastic limit of proportionality, একই কোশ্চেন। হুকস ল যখন বলি তখন কিন্তু ইলাস্টিক লিমিট। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের অন্যান্য যে কোশ্চেন গুলো আসছে সেইগুলো পারবো না। এই যে এই কোশ্চেনটা একটু আগে করলাম, 1.7 দ্য পার্সেন্টেজ অফ ইলংগেশন অফ টেস্ট আন্ডার টেনশন ডাক্টিলিটি। ঠিক আছে,
স্ট্রেন এনার্জি আমি পড়েছি, স্ট্রেন এনার্জি স্টোরড ইন আ সলিড, এটা হচ্ছে স্ট্রেন এনার্জি হচ্ছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। এবার স্টোরড ইন আ সলিড এনার্জি বলেছে, তাহলে হচ্ছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম। এই যে 0.5 স্ট্রেস স্ট্রেন ইন্টু ভলিউম, ভলিউম মানে টোটাল স্টোরড এনার্জি বলেছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1.10 না, এখানে লিখে দিই। বারবার বলি, যে যে সাবজেক্ট পড়িয়ে দিয়েছি বিল্ডিং মেটেরিয়াল, এইগুলো বিল্ডিং মেটেরিয়াল প্রচুর কোশ্চেন দেয়, শেষ অনেকগুলো পুরো কমপ্লিট করে নাও। ফ্লুইড মেকানিক্স করিয়ে দিয়েছি, কমপ্লিট করে নাও। ঝুলে রাখবে না, ঝুলে রাখলে না একটা সমস্যা হচ্ছে কি, এটা ঝুলে গেল তো ঝুলে গেল। ঠিক আছে, ঝুলে গেল তো ঝুলে গেল। আমি যদিও জানুয়ারি মাসে আমি ডিভিশন এমসিকিউ নেব, ডিভিশন এমসিকিউ, যেগুলো কিছু এমসিকিউ অন্য পরীক্ষা থেকে তুলবো, যেটা তোমাদের দেখি তোমরা কতটা পড়েছো, কতটা প্রিপারেশন রাখছো। ঠিক আছে, ডিভিশন এমসিকিউ রাখ। ঠিক আছে, এসএসসি যে এটা 1.10 কোশ্চেন ছিল, মার্কিং করে। স্ট্রেন এনার্জি আমরা কি শিখেছিলাম? স্ট্রেন এনার্জি হচ্ছে, স্ট্রেন এনার্জি ইজ নাথিং বাট হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। স্ট্রেন এনার্জি হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। এটা কি? এটা হচ্ছে স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম হচ্ছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। এবার এখানে বলে দিন টোটাল স্ট্রেন এনার্জি স্টোরড ইন বডি, টোটালটা বলেই নি ওরা, খালি বলে যে স্ট্রেন এনার্জি স্টোরড ইন বডি। তাহলে স্ট্রেন এনার্জি stored in body, strain energy stored in body হচ্ছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউমটা মাল্টিপ্লাই করে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম। স্ট্রেন এনার্জি থেকে কিন্তু ভালো বারবার কোশ্চেন দেয়। ঠিক আছে, এটা কিন্তু পিএসসিরও খুব ফেভারিট জায়গা। আমি এনে বলে দিচ্ছি, এসএসসি অনেক কোশ্চেন আছে যেগুলো পিএসসি তে অত ইম্পর্টেন্ট না, সেগুলো আমি কিন্তু, যেগুলো একটু হার্ডার লেভেল, আমি সেগুলো অমিট করে দেবো, কেন এগুলো আসবে না আমি জানি। ঠিক আছে, ঠিক আছে, যেগুলো কাছাকাছি আসার চান্স, যেগুলো এরকম আছে, পিএসসি সিলেবাসের বাইরে কোনো কোশ্চেন কিন্তু দেয় না। ঠিক আছে, কিন্তু এসএসসি কিছু সিলেবাস আছে এটা পিএসসির অধীন, এই জন্য এসএসসি ওখান থেকে কোশ্চেন দেয়। আচ্ছা, অন্যান্য কোশ্চেন গুলো আমি আসছি। তা তা এই যে আমি এখন আপাতত যেটুকু বলছি, the material used for ductile, a material is called ductile if it has little plastic elongation range, long plastic elongation range, could be hammered into very thin sheet, shows large elastic strain. স্যার ডিটা হবে, সো লার্জ ইলাস্টিক। Correct, very good, shows large elastic strain. ঠিক আছে, তাকে বলা হয় ductile। আচ্ছা, এবার আমাদের আবার থিওরি পার্টটায় চলে আসি। আমাদের যা যা এমসিকিউ আসার মোটামুটি হয়ে গেছে। পিএসসি তে, পিএসসি জেইতে, পিএসসি জেইতে যেই জুনিয়র ইঞ্জিনিয়ারে কিন্তু আমি বলছি কোশ্চেন এসছে, আমি দেখাচ্ছি এখানে, আমি যখন পড়েছিলাম আমার মনে আছে, পিএসসি জেইতে কোশ্চেন এসছে, তোমাদের মেটেরিয়াল থেকে ভালো কোশ্চেন দেয়। এই যে এই কোশ্চেনটা বলো তো, তোমাদের বলছিলাম যে এই কোশ্চেনটা আসতে পারে। দ্য নেকিং, পিএসসি জেই সম্ভবত 2000, সম্ভবত মনে নেই ডেট কালটা আমার। স্যার ডি হবে, আফটার রিচিং আলটিমেট স্ট্রেন্থ। দ্য নেকিং রিজিয়ন, the necking of steel section in stress strain curve is observed at yield stress, strain hardening range, plastic stage are after reaching ultimate। বলো নেকিং কোথায় রিচ করে? আচ্ছা, অপশন ডির পর আফটার রিচিং আলটিমেট কারেক্ট, স্ট্রেন্থ। কারেক্ট, আফটার ডি। এই যে আমার ডায়াগ্রামটা আবার দেখিয়ে দিই। ঠিক আছে, তাহলে গ্রাফ থেকে কিন্তু
আমাদের পিএসসি তে কোশ্চেন হয়, ঠিক আছে। আর যেইতে যা কোশ্চেন আসে পিএসসি তো মোটামুটি একটু আপার লেভেলে কোশ্চেন দেয়, ঠিক আছে। এই কাছাকাছি আর কি, যারা কোশ্চেন সেটাররা তাই দেখে নেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা নিউমেরিক্যাল পার্টটায় যাচ্ছি, ঠিক আছে। বার্স ইন সিরিজ, যদি বার অ্যাপ্লিকেশন অফ হুকস ল, তাহলে অ্যাপ্লিকেশন অফ হুকস ল, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন হুকস ল হচ্ছে ইলংগেশন অফ বার। ইলংগেশন অফ বার কিন্তু অত্যন্ত একটা ফ্যান্টাস্টিক টপিক, পিএসসি তে কিন্তু আসে। ইলংগেশন বার যে কোনো পরীক্ষায় স্ট্রেংথ অফ মেটেরিয়ালে কিন্তু আসবেই আসবে, চ্যাপ্টার 1 ইলংগেশন অফ বার, ঠিক আছে। বিভিন্ন কেস আছে, বিভিন্ন কন্ডিশন আছে, বিভিন্ন ফর্মুলা আছে, ঠিক আছে। তাহলে বার্স ইন সিরিজ, ধরো বার ধরো এরকম আছে, তাহলে পি হচ্ছে ধরো টোটাল আমার লোড, ঠিক আছে। তাহলে রেসপেক্টিভলি ফার্স্ট বডি হচ্ছে ধরো এরিয়া A1, লেন্থ L1 আর ইলাস্টিক মডুলাস E1। সিমিলারলি সেকেন্ড বডি A2 L2 E2 আর থার্ড বডি A3 E3 L3। তাহলে এরকম যখন হবে তাহলে রিয়াকশনটা কিভাবে বার করবো? ক্যালকুলেট দ্য রিয়াকশন হচ্ছে টু মাইনাস টোটাল নেট লোড। স্টেপ 2, ক্যালকুলেট দ্য ফোর্স অন ইচ এন্ড এভরি মেম্বার, তাহলে P1 ইকুয়ালস টু P2। তার মানে সিমিলারলি P1 হচ্ছে তার মানে এই যে এই বডি 1টা, তার মানে এবার আমরা করবো ফ্রি বডি ডায়াগ্রাম FBD। এটা আরো ভালো করে পড়াচ্ছি। এই যে ফ্রি বডি ডায়াগ্রাম FBD, এর যে বডির তিনটে বডি আছে, বডি 1, বডি 2, বডি 3। এটা কিন্তু প্রথমত স্ট্যাটিক্যাল ডিটারমিনেট, কেন একটা এন্ড ফ্রি আছে, এই একটা এন্ড ফ্রি, একটা এন্ড যদি ফ্রি হয় তাহলে বলা হয় স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বার, নট বিম। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বার, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বার, ডিটারমিনেট বার, ঠিক আছে। তাহলে একটা এন্ড ফ্রি মানে, ঠিক আছে, আমি আর সাইজগুলো আলাদা করছি না। তাহলে এই দিকে যখন পি পড়ছে, এটা বডি 1, তাহলে 1 2 3 আমরা কিন্তু বডি মার্কিং করতে হবে, ঠিক আছে। বডি আমাদের মার্কিং করতে হবে, বডি 3, বডি 2 এন্ড বডি 1। তাহলে বডি 1 যখন আমি ভাঙবো, তার মানে ফ্রি বডি ডায়াগ্রাম মানে বডিগুলোকে আমি ভেঙে দেবো। 3 একটা ভাঙবো, 2 একটা ভাঙবো, 1 একটা ভাঙবো। তাহলে একে যখন আমি বডিটা ভাঙবো, তাহলে কি হচ্ছে বডি 1, তাহলে বডি 1টায় পি ডান দিকে কাজ করছে, মানে অবভিয়াসলি ইকুয়াল অপোজিট ফোর্স কাজ করছে, তাই তো। তার মানে এটাই রিয়াকশন ইন বডি 1, P1 ইকুয়ালস টু P।